সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শামীম চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত থেকে। আমার বিশ্বাস আজকের প্রোগ্রামটিও আপনাদের জন্য খুব স্পেশাল হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনারা আমাদের এই প্রোগ্রামটি একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন, তাহলে আমরা কি বলতে চাচ্ছি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পারবেন। বরাবরের মতো যে কথাটি বলে আসছি, ডেস্টিনি 2000 লিমিটেড এর ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীর পক্ষেই আমরা কথা বলছি। সর্বোপরি ডেস্টিনি 2000 লিমিটেড এর সকল ডিস্ট্রিবিউটরবৃন্দ যেন তাদের কাজ ফিরে পায়, তাদের বিনিয়োগ ফিরে পায় এবং তাদের আশা, তাদের স্বপ্ন সবকিছু যেন ফিরে পায়। আমরা সেই লক্ষ্যে কথা বলার চেষ্টা করছি এবং আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশে ডেস্টিনি 2000 লিমিটেড এবং তার সকল ডিস্ট্রিবিউটর বিনিয়োগকারীদেরকে নিয়ে অনেক কিছু হচ্ছে। তো এখানে আসলে সাধারণভাবে যে বিষয়গুলো হওয়ার কথা ছিল সেই বিষয়গুলো কিন্তু হয়ে ওঠেনি বা হয়নি। কেন হয়নি, কেন হচ্ছে না, সেই বিষয়গুলোর অন্তরালে কি রয়েছে, কারা এই চক্রান্তে লিপ্ত আছে, আমরা এই বিষয়গুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি। তো বরাবরের মতো আমাদের সাথে একজন সম্মানিত অতিথি রয়েছেন, যিনি গত পর্বেও আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে রয়েছেন সম্মানিত চেয়ারম্যান, ডেলাইট মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং ব্যবস্থাপনা পরিচালক মেসার্স স্বর্ণতরী এন্টারপ্রাইজ, জনাব ইকবাল হাসান ইয়াকুব ভাই। ইয়াকুব ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। আমরা দ্বিতীয়বারের মতো আপনাকে আমাদের প্রোগ্রামে পাচ্ছি। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। তো গত দুটি পর্ব আপনাকে নিয়ে প্রচার হয়েছে। প্রচার হওয়ার পর মাঠে খুব বেশি এটা নিয়ে একটা ভালো একটা প্রভাব পড়েছে। তো এই বিষয়ে আপনি কতটুকু কি জেনেছেন বা আপনার মতামতটা আমরা জানতে চাচ্ছি আপনি আজকের প্রোগ্রামের শুরুতে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সুপ্রিয় দর্শকবৃন্দ তথা ডেস্টিনি 2000 লিমিটেডের ৪৫ লক্ষ প্রাণপ্রিয় ডিস্ট্রিবিউটর বিন্দু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং কি অভিনন্দন। গত দুইটা পর্বে আপনি যে প্রশ্নটা করলেন আমাদেরকে, যে আপডেট এবং কি মাঠের যে আপডেটটা, আমার সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমার কলিগ যারা ছিল, যে অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক পরিচিত লোক ছিল। কারণ পুরো বাংলাদেশে দুর্দিনে চষে বেড়ানোর জন্য অনেক জায়গায় যেতে হয়েছে, অনেক অপরিচিত জায়গায় গিয়ে অনেকের সাথে উঠা বসা করে অনেক পরিচিতি অর্জন করেছি। তো তাদের মধ্য থেকে অনেকেই আমাকে নক করেছে, অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে এবং কি তারা আমাকে একটা মেসেজ দিল যে আপনার মতো তো আমিও ভুক্তভোগী, আমিও তো এরকম সমস্যার মধ্যে আছি, কিন্তু আসলে বলতে পারতেছি না কি করব। তো এই জগৎ থেকে দেখা গেছে যে এখন দেখা গেছে কোনো কথা না বলে চুপচাপ হয়ে বসে আছি, হয়তো ভিন্ন কিছু করার চেষ্টা করতেছি, কিন্তু আসলে এখানে কথা বলার কোনো স্কোপ পাচ্ছি না। আসলে আমাদের কথাগুলো কে শুনবে, কাকে বলবো? তো যাই হোক, আপনি যে কথাগুলো বলছেন ঠিক আছে, এগুলো তো বাস্তব সত্য, আমরাও এটার সাথে সম্পৃক্ত ছিলাম, আমরাও এটা জানি। এখানে তো মিথ্যের কোনো আশ্রয় নেই। তো এখন এই মুহূর্তে আপনি আসলে কি করতে চাচ্ছেন এবং কি করবেন এই প্রোগ্রামগুলো করে, এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? আমাকে তারা সরাসরি ওরকমই কিন্তু জিজ্ঞেস করতেছে। তা আমি বললাম যে দেখেন, আমরা তো আবেগের মধ্যে ছিলাম, আবেগের মধ্যে পড়ে আমরা অনেক ক্ষতি করে ফেলেছি। আমাদের নিজের ক্ষতি হয়েছে, পাশাপাশি আপনাদেরও ক্ষতি হয়েছে এবং কি পুরো বাংলাদেশে যারা আছে তাদেরও ক্ষতি হচ্ছে, ক্ষতি সাধিত হচ্ছে। তাহলে এখন যারা বর্তমানে আছে তারাও কিন্তু দেখা গেছে যে রফিকুল আমিনের কথাতে আবেগের মধ্যে পড়ে তারা কিন্তু দেখা গেছে যে নিঃস্ব হচ্ছে। তাহলে আমরা কিন্তু আমাদের উচিত তাদেরকে ইনফরমেশনটা দেওয়া, আমরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছি সামনে যেন আর এরকম কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তখন আমাকে অনেকেই বলল, দেখেন আমরা তো এখানে অনেকগুলো ইনভেস্ট করে ফেলেছি, অনেক লোককে এখানে সম্পৃক্ত করে ফেলেছি, কিন্তু আমাদের তো এখানে সব কিছু শেষ। এখন যদি আমরা বিরোধ করতে যাই তাহলে তো আমাদের এখানে কুল কিনারা আর কিছু নাও পেতে পারি, তাহলে আমরা যাবো কই? আর আমরা এই মুহূর্তে কুল কিনারা এটা না পাওয়ার কারণটা কি, বা তারা কি শঙ্কা
ব্যক্ত করছে। ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে সংখ্যাটা হলো এরকম, যার যা কিছু ছিল সে কিন্তু সবকিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছে, তার এখানে ঘুরে দাঁড়ানোর মতো আর অন্য কোনো ওয়ে নেই। এখন একমাত্র ভরসা হচ্ছে যে রফিকুল আমিন বাইর হবে, রফিকুল আমিন ব্যবসা দেবে, এবং কি 100 টাকা 1800 টাকা উনি যে কমিটমেন্ট গুলো করেছেন সেই কমিটমেন্টের টাকাটা ওনাদের থেকে পাবেন। কিন্তু যদি লাভও না পেয়ে থাকেন, কিন্তু মূলধনটা হলেও তো ওনার থেকে উনি পাবেন, সেই আশায় এখনো দেখা গেছে যে মুখ বন্ধ করে চুপটি মেরে পড়ে আছে। অন্তত লাভ না পেলেও যেন মূলধনটা পাওয়া যায় সেই জন্য শেষ পর্যন্ত ওনার সাথে পড়ে আছে। জি, তো আলটিমেটলি শেষ পর্যন্ত তারা যদি কোনো কিছু না পায় তখন কি করবে? আসলে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে ভিতরের কথাটা তুলে নিয়ে আসতেছেন, আসলে এই মুহূর্তে আমি যখন এখান থেকে বাইর হয়ে এসেছি, আমি এখন বর্তমানে বলতে পারতেছি এবং কি আমি অনুভব করতে পারতেছি যে আসলে এখানে আমরা আমাদের থেকে উনি নিয়েছেন, উনি শুধু নিতে জানেন, উনি কিন্তু দিতে জানেন না। ওটা তো আপনি গত পর্বে আলাপ হ্যাঁ, করছিলেন, আপনি বলছিলেন যে উনি যত প্রজেক্টই করছেন প্রত্যেকটা প্রজেক্ট আপনারা নতুন নতুন ইনভেস্ট করছেন, আপনারা ধার করে লোন করে ইনভেস্ট করছেন, কিন্তু উনি যত টাকা নিয়েছেন সেখান থেকে 1 টাকাও উনি রিইনভেস্ট করেন নাই কোথাও। না, বাস্তব কথা এবং কি সত্য কথা, উনি কোনো জায়গায় কোনো কিছুতেই কিন্তু উনি রিইনভেস্ট করে নাই। এবং এখনো পর্যন্ত উনি কিন্তু দেখা গেছে যে বিভিন্ন কোশেয়ারের কথা বলে বিভিন্ন ভাবে উনি কিন্তু এখনো টাকা সংগ্রহ করতেছেন, এবং এখনো ওনার সাথে দেখা গেছে সিরিয়ালি অসংখ্য মানুষ সাক্ষাৎ করতেছেন, এবং কি যিনি টাকা নিয়ে যাচ্ছেন ওনাকে সাক্ষাতের শিডিউল দিচ্ছেন, এবং যিনি টাকা নিয়ে যাচ্ছেন না উনি কিন্তু শিডিউল পাচ্ছেন না। এটা এখনো বর্তমানে হচ্ছে। এবং পুরো বাংলাদেশে উনি এখন যে রাজনৈতিক দলটা তৈরি করেছেন, এই দলের দেখা গেছে বিভিন্ন পদ পোস্ট পদবি পাওয়ার জন্য অনেকেই দেখা গেছে যে ওনার কাছে এখন ধারণাপূর্ণ হচ্ছেন, কারণ ওনার কাছে শুধুমাত্র একটাই চাবিকাঠি, একটাই ম্যাজিক, সেটা হচ্ছে যে উনি যে সংগঠনগুলো করেছেন সংগঠনগুলোকে উনি ওইভাবেই সাজিয়েছেন, সবাইকে একটাই মেসেজ দিতেন যে আমি আপনাকে দেখা গেছে যে এই পোস্ট দেব, এই পদ দেব, এই সংগঠনের এই কমিটি করব, এই কমিটিগুলোর মাধ্যমে আপনারা দেখা গেছে যে আগামী দিনের দেখা গেছে যে আমার মানে দিক নির্দেশনায় কাজ করবেন, এবং কি আমি আপনাদেরকে একমাত্র সাপোর্ট দেব, এবং কি আপনাদেরকে একমাত্র আমি ফোকাস দেব, আপনাদেরকে আমি এখান থেকে ঘুরে দাঁড় করাবই। এই কমিটমেন্ট গুলো করেই কিন্তু উনি কিন্তু দেখা গেছে পুরো বাংলাদেশ থেকে এই পাবলিককে এই রাজনৈতিক দলের যেরকম দেখা গেছে যে কমিটি হয়, কমিটির পাওয়ার জন্য, কমিটিতে দেখা গেছে যে অংশগ্রহণ করার জন্য, কমিটির একটা পদ পাওয়ার জন্য যেরকম দেখা গেছে উপরে পড়ে লাগে, তেমনি উনিও কিন্তু দেখা গেছে যে এই নাটকটাই, এই ড্রামাটাই কিন্তু এখানের মধ্যে প্রেরোল আকারে উনি করে যাচ্ছেন। এই জায়গায় তো আমার মনে হয় আপনি এটা বড় একটা মিস করেছেন। সেটা হচ্ছে আপনি যদি এখনো পর্যন্ত ওনার সাথে লেগে থাকতেন তাহলে আজকে এই যে উনি যে রাজনৈতিক দল করেছেন সেখানে একটা বড় পোস্ট পাইতেন, সেখান থেকে হয়তো বা একটা এমপি হওয়ার সুযোগ পাইতেন। আপনি এই জায়গাটা ভালো মিস করছেন না? আসলে আপনি যে কথাটা এই মুহূর্তে বলছেন, এটা উনি তো এখনো পর্যন্ত যতগুলা পাবলিককে, যতগুলা মানুষকে দেখা গেছে যে এখন বর্তমানে আছে, উনি আপনি একটা জিনিস ফলো করেন যে সিনিয়র যারা ডায়মন্ড আছে, যারা দেখা গেছে যে সিনিয়র পিএইচডি আছে, উনি কিন্তু তাদেরকে কিন্তু ডাকতেছেন না, নক করতেছেন না। এখন উনিও এখনো পর্যন্ত দেখবেন কিছু মিটিং করতেছেন, ডায়মন্ড মিটিং করতেছেন, পিএইচডি মিটিং করতেছেন, ওই পিএইচডি মিটিং গুলোর মধ্যে ধরেন উনি ফলো আপ করতেছেন যে ফেসবুকের মধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আমাদের 600 লোক আজকে দেখা গেছে জুম মিটিং এ অ্যাটেন্ড করেছে, 800 লোককে অ্যাটেন্ড করেছে। আপনি যদি হাতে গুনে দেখেন যে 800 লোক ওনার জুম মিটিং এ অংশগ্রহণ করেছে, 45 লক্ষ লোকের মধ্যে হাতে গোনে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ওইখানে 10 থেকে 12 জন, হয়তো দেখা গেছে 20 জন পিএইচডি হতে পারে, হয়তো 2 থেকে 3 জন ডায়মন্ড হতে পারে, আর বাকি যারা আছে দেখবেন যে অসংখ্য লোক আছে, দেখা গেছে যে হয়তো লেভেলদারি থেকে সর্বোচ্চ 3 সাইকেলের মধ্যেই বাকি লোকগুলো আছে। কারণ ওই লোকগুলোকেই উনি ওই মেসেজগুলো খাওয়াচ্ছেন। কারণ হচ্ছে যে ওনার সান্নিধ্যে যেই গেছেন, যে নিয়ে গেছেন, যেমন কি আমার টিমে যারা আছে ওনারা যখন ওনার সান্নিধ্যে গেছে, ওনাকে যখন পাইছে তখন অনুভব করছে যে এমন একজন গুরু মানে আমি দর্শন পেয়েছি, উনি এমন কথাগুলো বলতেছেন, ওনার এই কথার মধ্যে তো মিস্টেক থাকতে পারে না। আসলে আমি আবারও পূর্বের আলোচনার মধ্যে ফিরে যাচ্ছি,
সেই একটা কথা আপনাকে স্মরণ করাই দিচ্ছি যে যখন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের বিরুদ্ধে মামলা হয় এবং কি উনি আত্মসমর্পণ করেন, উনি তখন কিন্তু মিডিয়ার মাধ্যমে জোর গলায় বলেছিলেন ডেস্টিনির মধ্যে 1 টাকারও কিন্তু দুর্নীতি হয় নাই। কিন্তু উনি যখন আত্মসমর্পণ করে জেলে গেলেন, জেলে যাওয়ার পরে উনি 1 টাকা তো দূরের কথা, 1000 কোটি টাকা ওইখানে বসে কিন্তু এই গভর্নমেন্টকে তথা ফেসিস্ট গভর্নমেন্টের লোকের তত্ত্বাবধানে উনি কিন্তু দেখা গেছে হাজার হাজার কোটি টাকা ওইখানে দুর্নীতি করে উনি কিন্তু ওইখানের মধ্যে বসে আছেন। ওইখানে বসে উনি রাজত্ব তৈরি করেছেন। আপনি জানেন, আপনি হাসতেছেন এবং কি আরো হাসবেন জগৎ শুনলে, যে উনি যখন দেখা গেছে যে হাসপাতালে মানে জেলের মধ্যে থাকতেন, জেলের মধ্যে পর্যন্ত ওনার সেপারেট একটা ব্যবস্থা থাকতো, ওনার এসির পর্যন্ত ব্যবস্থা থাকতো। এসি উনি ইউজ করে উনি দেখা গেছে ওইখানে আলিশান একটা জিন্দেগি উনি ওইখানে তৈরি করেছেন। এবং একটা পর্যায়ে আসছে উনি কিন্তু বহু আগেই জামিন নিতে পারতেন, এবং কি এটা সিনিয়র যারা ডায়মন্ড আছে, সিনিয়র যারা পিএইচডি আছে, ওনারা কিন্তু অবগত আছেন, ওনারা জানেন। কিন্তু উনি আমাদের চেয়ারম্যান সাহেব জনাব হোসেন সাহেবকে দেখা গেছে, হোসেন সাহেব যখন বললো যে আমরা তাইলে জামিনের বাইর হয়ে যাই, উনি বললো যে না, আমরা সবকিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে আমরা বাইর হব। এবং নিট অ্যান্ড ক্লিন হইতে যাইয়া দেখা গেছে যে উনি মানে ওইখানে একটা দুর্নীতির আখড়া তৈরি করে বসে আছেন, সাম্রাজ্য তৈরি করেছেন। এবং কি এমন এক সাম্রাজ্য তৈরি করেছেন যে এখানের মধ্যে দেখা গেছে যে পুরো বাংলাদেশের থেকে যাদেরকে উনি পাইছেন আবেগী, তাদেরকে দেখা গেছে যে শুষে উনি সবকিছু ধ্বংস করে দিয়েছেন। এবং কি যাকে ধরেছেন, ওনার প্ল্যান একটাই, যাকে উনি ধরেছেন তার থেকে কিন্তু তাকে নিঃস্ব করে সবকিছু ওনার থেকে নিয়ে নিয়েছেন। যেমন কি এর মধ্যে আমি একজন। আমাকে উনি এমন ভাবে দেখা গেছে যে কিছু প্ল্যান পরিকল্পনা এবং কি মিটিং করতেন, এবং কি উনি আমাকে জেলের মধ্যে বসেও কিন্তু ট্রেনিং করাতেন। জি, উনি ওইখানে বসে ট্রেনিং করাতেন এবং কি শিডিউল দিতেন। ওনার ট্রেনিং এর দেখা গেছে যে ধারাবাহিকতা ছিল যে 5 থেকে 6 জন, এর থেকে বেশি উনি কিন্তু অ্যালাউ করতেন না। 5 থেকে 6 জনের টিম নিয়ে উনি কিন্তু দেখা গেছে ট্রেনিং করাতেন। ট্রেনিংটা কিসের উপর করা যায়? এই ট্রেনিংটা হচ্ছে যে দেখা গেছে আগামীতে দেখা গেছে যে আমাদেরকে স্কিল ডেভেলপ করে কিভাবে আমাদেরকে উনি দেখা গেছে যে পুরো বাংলাদেশে একজন দেখা গেছে যে দক্ষ নেটওয়ার্কার হিসেবে তৈরি করবেন, এবং কি আমাদেরকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে তৈরি করবেন। ওনাকে যারা দেখা গেছে যে সিনিয়র ডায়মন্ড পিএইচডিরা গাদ্দারি করেছে ওনার সাথে, ওই গাদ্দারকে উনি দেখা গেছে যে দেখবেন না, এবং কি ওই গাদ্দারদেরকে কখনো দেখা গেছে যে উনি আর কোনো সুযোগ দেবেন না। আমরা যারা লো পর্যায়ে আছি তাদেরকেই উনি কিন্তু দেখা গেছে যে এখানে এই একটা অবস্থানে নিয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? জেলখানায় বসে তো আপনাদেরকে ডায়মন্ড ক্রাউন বানানোর সুযোগ নেই। আপনার কাছ থেকে গত বড় যেটা শুনেছি সেটা হচ্ছে, মনে করেন আপনারা টাকা কালেকশনে কত পারদর্শী হবেন সেই বিষয়ে উনি আপনাদেরকে ট্রেনিং করাতেন। আসলেই মূলত এটাই ট্রেনিং। কারণ হচ্ছে যে আমরা মার্কেটিং করতাম, আমরা কিভাবে টাকা কালেকশন করে ওনার কাছে নিয়ে আসব এবং কি আমাদেরকে কিভাবে দক্ষ করবে, ওইটাই হচ্ছে যে ওনার মূল প্ল্যান, টাকা কালেকশন করার জন্যই। আর টাকা কালেকশন করতে গেলেই তো আমরা দেখা গেছে টাকা কালেকশন করে ওনার কাছে যখন ওনার দক্ষতার পরিচয় দেব, যখন আমরা দেখা গেছে একটা অবস্থানে চলে আসবো, তখন উনি আমাদেরকে ব্যবসায়িকভাবে দেখা গেছে যে ওই যে ডায়মন্ড বানাবেন, ক্রাউন অ্যাম্বাসেডর বানাবেন, ওই প্ল্যান প্রোগ্রামের মধ্যে উনি নিয়ে যেতেন। একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু আপনি রফিকুল আমিন স্যারের সাথে একদম ক্লোজলি ছিলেন, দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে উনি কাজ করেছেন, তো সুপেরিয়র্স যে কোম্পানিটা আছে সেটা তো যখন খুলেছে তখন আপনি ছিলেন। জি। তো সুপেরিয়র সম্পর্কে আমরা একটা জুম লিংকের একটা ভিডিও ক্লিপ আমরা সোশ্যাল মিডিয়াতে পাই, যেখানে রফিকুল আমিন স্যার নিজেই কিন্তু ওই সুপেরিয়র সম্পর্কে এটার 100 টাকায় 1800 টাকা বা কম বেশি উনি দিতে পারবেন, এই বিষয়ে কিন্তু উনি সবাইকে কিন্তু উদ্বুদ্ধ করেছেন অলরেডি। তো আমরা সেই ক্লিপটা মাঝখান দিয়ে একটু শুনে আসি। স্যার, সুপিরিয়রে সর্বনিম্ন কত শেয়ার রাখা যাবে? 100 টাকার একটা শেয়ার। আর সর্বোচ্চ তো কোনো লিমিটেশন আছে না, লিমিটেশন নাই। আর আপনি যদি কো-এজেন্ট হইতে হয়, কোন থানায় যদি মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগ পেতে হয়, আপনার ব্যক্তিগত শেয়ার কিনা থাকতে হবে অন্তত 12,500 টাকার। আসলে স্যার আমরা তো জানছিলাম যে 100 টাকায় মানে 1800 টাকার মতো দেয়া যায়। এখন কম বেশি হতে পারে, কম বেশি হলেও খুব একটা পার্থক্য হবে না ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। ওটা স্যার মানে ওনারই যেন স্যার আবার না ফের আবার ইনশাল্লাহ অনেক বেশি হবে।
সুপিরিয়র মার্কেটিং অন্তত শতাধিক আইটেমের সাপ্লায়ার হবে, কারণ সুপিরিয়র মার্কেটিং এর মালিক আপনারা, আপনি মালিকানা আপনাকে করা হয়েছে, তাই না? এই প্রথম কোন একটা কোম্পানি করলাম যেখানে গণহারে 4-5 হাজার 10,000 লোক মালিক হচ্ছে। এখন দেখেন, এখন পর্যন্ত যতগুলো কোম্পানি আছে, 135টা কোম্পানি আছে, সবগুলো কোম্পানির মালিক কিন্তু 30 থেকে 40 জন লোক। আর প্রথম আমি একটা কোম্পানি করলাম যেটা কয়েক হাজার লোক। আচ্ছা ইকবাল ভাই, আমরা যে এতক্ষণ যে স্যারের মুখে যে শুনলাম যে স্যার নিজেও কিন্তু এই যে সুপেরিয়র সম্পর্কে সবাইকে উদ্বুদ্ধ করলেন এবং লভ্যাংশ দিবেন, এবং বলছেন যে এখন পর্যন্ত কোনো কোম্পানি এত বেশি মানুষের একটা কোম্পানি হয়নি যেটা সুপেরিয়র হয়েছে, প্রায় 10 থেকে 15 বা 20,000 মানুষ এটার মালিক, শেয়ার হোল্ডার। তাহলে 20,000 মানুষ যদি শেয়ার হোল্ডার হয়, উনি কিন্তু একটা কথা এখানে বলেছেন যে একজন শেয়ার হোল্ডার বা এখানে একজন যদি ডিস্ট্রিবিউটর হতে চায় তাহলে তাকে 12,500 টাকার শেয়ার কিনতে হবে। তো সেই ক্ষেত্রে উনি নিজেই বলেছেন 15 থেকে 20,000 মানুষ যদি এই কোম্পানির মালিক হয় তাহলে এই মিনিমাম তো হচ্ছে 12,500 টাকা শেয়ার হোল্ডার হওয়ার জন্য বা বড় কি বলে সেখানে কাজ করার জন্য। তাহলে 15 থেকে 20,000 মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিলে কত টাকা হয়? তো দুনিয়ার টাকা। জি, আপনাকে এখন এটা আমি আরেকটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে উনি যেটা বলছে যে এটা এত বেশি লাভ করবে যে এটা অভাবনীয়, এটা চিন্তা করার কোনো ইয়ে রাখে না। তো সেই ক্ষেত্রে এই কোম্পানিটা বা আরো যে কোম্পানিগুলো খোলা হয়েছে সবাইকে লাভ দেখানোর কথা, মানে লাভ দিবে এই জিনিসটা বলেই কিন্তু কোম্পানিগুলো খোলা হয়েছে বা ইনভেস্টমেন্টগুলো নেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে আজ পর্যন্ত যতগুলো কোম্পানি উনি ওপেন করেছেন বা যত টাকা উনি শেয়ার হিসেবে নিয়েছেন সেখানে, সেগুলার বিপরীতে কোনো লভ্যাংশ কি এই পর্যন্ত দেয়া হয়েছে? না, এখনো পর্যন্ত কেউ কোনো লভ্যাংশ পায়নি আমার জানা মতে। এবং কি আমি আপনাকে বলি, এখানের মধ্যে উনি যেই দেখা গেছে যে সুপ্রিয়রের আপনি কথাটা টেনে নিয়ে এসেছেন, সুপ্রিয়র কোম্পানিটা যখন উনি করেছেন এবং কি ওইখানের মধ্য দিয়ে দেখা গেছে যে সর্বলাস্ট যখন অনেকগুলা কোম্পানি এখানের মধ্যে উনি তৈরি করে অনেকগুলা কোম্পানির ডিরেক্টর তৈরি করলেন এবং কি শেয়ার হোল্ডার তৈরি করলেন, সদস্য তৈরি করলেন, করে উনি আবার দেখা গেছে D2কে অ্যাসোসিয়েট তৈরি করে ব্যবসা দিতেছেন, এরকম করে দেখা গেছে একটা পর্যায়ে ব্যবসা কোনো রকমে দেখা গেছে যে চালু করলেন। আসলে ওনার কাছে ওই মুহূর্তেও কিন্তু প্রচুর টাকা এবং অসংখ্য টাকা চলে গেছে, কিন্তু উনি ওই ব্যবসাটাও দেখা গেছে যে শুরু করবেন বলে দেখা গেছে যে ওইখানে কিছু টাকা দিয়ে কিন্তু শুরু করে দিতে পারতেন, উনি করেননি। পরক্ষণে আবারও দেখা গেছে যে প্রত্যেকটা কোম্পানির থেকে কিছু টাকা কালেকশন করে এবং কি উনি D2কে অ্যাসোসিয়েটটাকে চালু করলেন। চালু করে এই ফাঁকে দেখা গেছে যে উনি এই সুপ্রিয়র কোম্পানিটা তৈরি করছেন এবং কি আমি আপনাকে 2টা শীট দিয়ে দেব, সুপ্রিয়র কোম্পানিটার উনি কিভাবে টাকা কালেকশন করছেন সেই শীটগুলোর মধ্যে সম্পূর্ণ সবকিছু লেখা আছে। ওই শীটগুলো আপনি পাবেন, আমি আপনাকে দর্শকদের উদ্দেশ্যে আপনি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবেন, তাহলে দেখা গেছে দর্শকও জানবে এবং কি আপনিও দেখা গেছে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এবং উনি যেই ভিডিও ক্লিপের মধ্যে জুম মিটিং এর মধ্যে সুপ্রিয় সম্পর্কে যে কথাগুলো বলছেন, আসলে উনি যতটুকু বলেন এর থেকে ডবল কিন্তু উনি করে ছাড়েন। 10 থেকে 15,000 লোকের কথা বলছেন, যাটা আপনি উল্লেখ করেছেন 12,500 টাকা সর্বনিম্নে একজন সদস্য নিতে পারবে। এই 12,500 টাকা উনি কেন রাখছেন? শুধুমাত্র সর্বনিম্নের এই প্যাকেজটা রাখছেন তাদের জন্য যারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে ডিরেক্টর পদে টাকা দিয়েছে, কোশেয়ারের বাবদে টাকা দিয়েছে, বিভিন্নভাবে দেখা গেছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের জন্যই এই ছোট প্যাকেজটা রাখছে, যে একেবারে সর্বনিম্নে 12,500 টাকা সর্বনিম্ন আপনাদের জন্য। আর নতুন যারা আসবে তাদের জন্য দেখা গেছে যে এর ঊর্ধ্বে কেউ দেখা গেছে যে 1 লাখ টাকা, কেউ 3 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, এমনও লোক আছে দেখা গেছে যে কেউ 20 লাখ 25 লাখ টাকা দেওয়ারও অবস্থান আছে এবং কি দিয়েছে। না এটা তো সত্য কথা, যেহেতু যেখানে 15 থেকে 20,000 মানুষের সম্পৃক্ততা, সেখানে তো বড় বড় অঙ্কের টাকা বলা আসতে পারে, এটা খুবই স্বাভাবিক, তাই না? এবং কি উনি একটা কথা বারবারই বলতেন যে ইকবাল সাহেব, আপনারা হয়তো জানেন না, শুধুমাত্র একটু দেখতে থাকেন, অসংখ্য কোম্পানি আমার সাথে যোগাযোগ করতেছে, অসংখ্য কোম্পানি আমার অপেক্ষায় আছে শুধুমাত্র আমাকে টাকা দেওয়ার জন্য, কিন্তু আমি নিচ্ছি না। শুধুমাত্র আমি বলবো ইয়েস, হ্যাঁ
তখন দেখা গেছে যে 1000 কোটি টাকা শুধুমাত্র বস্তা ভরে আমার কাছে নিয়ে আসবে। আসলে এরকম পর্যায়েও দেখা গেছে যে উনি এভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলছে, এবং কি বিভিন্ন লোককে কথা বলে, এই কথাগুলা বলে দেখা গেছে যে বললো যে আমাদের এই তো শেয়ার শেষ হয়ে যাচ্ছে, কবে নাগাদ আপনি নিচ্ছেন, আপনি যদি না নেন অন্য লোকরে তো আমি ধরে রাখতে পারতেছি না, তারা মানে স্টক আউট হয়ে যাচ্ছে, আপনি আর স্টক আপনি তো আর পাবেন না। এই যে দেখা গেছে যে এই মানুষ তাড়াহুড়া করে যেন হ্যাঁ এটা নেয়। তাড়াহুড়ো করে ওনার কথা হচ্ছে যে আমি এই বাংলাদেশে দেখা গেছে যে মুড়ির মতো করে আমার যত প্ল্যান আছে সব প্ল্যানগুলোকে আমি মুড়ির মতো করে খাওয়াবো, আর মুড়ির মতো করে তারা শুধুমাত্র মুড়ি চাবাবে, আর আমি এখান থেকে টাকা কালেকশন করে নিয়ে নেব। আর আপনি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছে, আমাদের গত 2 পর্বের মধ্যে অনেকেই বলছেন যে এই এত টাকা, হ্যাঁ আপনারা শুধুমাত্র নিজেরা একটা বার চিন্তা করে দেখেন, এক একটা কোম্পানি যখন দেখা গেছে যে রেজিস্ট্রেশন করেছে, তাহলে আমি যখন উপস্থিত ছিলাম তখন দেখা গেছে যে 170টা কোম্পানি অলরেডি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এক একটা কোম্পানির মূলধন দেখা গেছে যে 1 কোটি, তারপরে দেখা গেছে যে কালেকশনটা হচ্ছে যে 10 কোটি, এর উপরে আমরা 10 কোটি পর্যন্ত নিতে পারবো, কিছু কোম্পানি আছে 100 কোটি টাকা পর্যন্ত নিতে পারবো, সেরকম দেখা গেছে আমাদের মেমোরেন্ডাম সবকিছু দেওয়া আছে। সর্বনিম্নে দেখা গেছে এমনও কোম্পানি আছে কোনোটা 80 লক্ষ টাকা, কোনোটা 70 লক্ষ টাকা, কোনোটা 1 কোটি টাকা, কোনোটা 1.5 কোটি টাকা, এরকম করে কিন্তু কালেকশন করে এই রফিকুল আমিনকে দেওয়া হয়েছে। এটা শুধু কোম্পানির আন্ডারে চলে গেছে, কোম্পানির মাধ্যমে রফিকুল আমিনের কাছে চলে গেছে। কিন্তু আপনার এই সুপ্রিয়র কোম্পানির মাধ্যমে এখানে 1000 কোটি টাকা শুধু একটা কোম্পানির মাধ্যমে নেওয়া হয়েছে, শুধু একটা কোম্পানি, শুধু সুপ্রিয়রের মাধ্যমে। এটা মাদার কোম্পানি বলে এমন কিছু দেখা গেছে যে উনি বেলকিবাজি দেখাইছেন, যে বেলকিবাজিতে যে কোনো লোক শোনা মাত্রই দেখা গেছে যে নিতে বাধ্য। তার কি আছে নাই তার আমার জানা নাই, কিন্তু সে যখনই কথা শুনে, যখনই প্ল্যান শুনে, তখনই ওই যে আমরা যখন ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম শুরু করেছিলাম, দেখা গেছে যে গাছের প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট, এবং কি মাল্টিপারপাসের প্রজেক্ট, মাল্টিপারপাসের যখন আমরা শেয়ার সেল দিয়েছিলাম, আপনি অবশ্যই জানেন, এবং কি দর্শক তারা সবাই জানে, এমন সময় দেখা গেছে যে স্টক শেষ, এই স্টেটমেন্টের পরের স্টেটমেন্টে দেখা গেছে যে টাইম শেষ। তখন দেখা গেছে যে আমাদের যে শাখা অফিসগুলো ছিল, আমাদের যে নেট অফিসগুলো ছিল, সেই নেট অফিসের মধ্যে এরকম একটা লাইন দাঁড়তো শুধুমাত্র টাকা জমা দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখা গেছে যে অনেক টাইমে দেখা গেছে টাকা দিতেও পারি নাই। আমার মাধ্যমে, তথাপি আমার এলাকার মাধ্যমে, আমার আরো পরিচিতর মাধ্যমে এরকম অসংখ্য লোক আছে, আমরা শুধুমাত্র দেখা গেছে যে মানি রিসিট কাটি নাই, শুধু মাল্টিপারপাসের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছি, এরকমও দেখা গেছে আমাদের। অথচ দেখা গেছে যে ওইটার মানি রিসিটও এখন পর্যন্ত আমরা পাইনি। তো সেম ভাবে এই সুপ্রিয়র এবং কি কোম্পানিগুলোর জন্য এরকম ভাবেই টাকা কালেকশন করা হয়েছে, এবং কি টাকা এখনো কালেকশন চলতেছে। এখন বর্তমানে যে টাকাগুলো কালেকশন হচ্ছে, এটাকে যদি আপনি হিসাব করেন, এগুলা উনি কিন্তু দেখা গেছে যে প্ল্যান করেই নিছে, এবং কি প্ল্যান করেই কিন্তু এই জায়গায় এই কাজগুলো করতেছে। নতুন করে আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে শুধু আরেকটা বিষয় বলবো, এই মুহূর্তে যে কালেকশনটা আপনারা দিচ্ছেন, এই কালেকশনটা এখন কোথায় যাচ্ছে? এর আগে আমরা যখন দেখা গেছে কালেকশন দিয়েছি, তখন দেখা গেছে যে জামিন বাণিজ্যের জন্য দিয়েছে, আমরা দেখা গেছে যে ওনার অসুস্থতার জন্য দিয়েছে, ওনার দেখা গেছে যে এই জেলে উনি থাকতে পারেন, উনি জেলের থেকে দেখা গেছে যে একটা এসি রুমে আসি থাকবেন, উনি দেখা গেছে যে হাসপাতালে আসে নিজে এসি নিয়ে এসে এসির মাধ্যমে উনি থাকতেন। আমাদের টাকা নিয়ে উনি দেখা গেছে যে অনেকগুলোই করছেন, দেখা গেছে যে অনেক খেলা খেলছেন, আমাদেরকে অনেক কিছু বুঝাইছেন, আমরা সেইভাবেই ওনার কথা বুঝছি। কিন্তু এখন টাকা নিচ্ছেন, এখন যে আপনারা টাকা দিচ্ছেন, সেই টাকাটা কোথায় যাচ্ছে? আপনারা শুধুমাত্র একবার চিন্তা করে দেখেন সেই টাকাটা কোথায়। আজকে আমরা দেখা গেছে যে ডেস্টিনি 2000 লিমিটেডে যে বিনিয়োগটা করছি, আজকে যে এই দীর্ঘদিন আমরা মফস্বল এলাকায় যারা দেখা গেছে ফিল্ড পর্যায়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন লোককে বিভিন্নভাবে মেসেজ দিয়ে তাদেরকে দেখা গেছে যে পজিটিভ রেখেছি, আজকে উনি তো দেখা গেছে যে মুক্ত। তাহলে উনি কেন এখনো ব্যবসাটা চালু করতেছে না? উনি কেন এখনো পর্যন্ত দেখা গেছে যে এই পাবলিকের রিটার্ন দিচ্ছে না? ডেস্টিনি 2000 লিমিটেডের টাকাটা কেন ব্যাক দিচ্ছে না? আজকে আমি আরেকটা বিষয় দেখলাম আজ থেকে 3-4 দিন আগে, যে উনি ওনার নখদর্পণে উনি দেখা গেছে যে নতুন করে একটা মাল্টিপারপাসের কমিটি করলেন।
উনি ওনার মাধ্যমে দেখা গেছে যে কিছু লোককে দিয়ে দেখা যাচ্ছে হানা ভোট দিয়ে মাল্টিপারপাসের একটা নতুন কমিটি করলেন, যে কমিটি হচ্ছে কিভাবে উনি করতেছেন, কি করতেছেন না করতেছেন সেটা যারা দেখা গেছে যে এখন আপনারা দেখা গেছে যে সচেতন আছেন, আপনাদের কাছেই আমার প্রশ্ন, আপনারাই ভালো করে জানেন, আপনারা নিজের বিবেককে চিন্তা করেন কিভাবে একটা কমিটি হয়, মাল্টিপারপাসের এত বড় একটা সংস্থার কিভাবে কমিটিটা হলো। এবং সেই কমিটিটা হওয়ার পরে যখন আমার 2টা পর্ব দেখা গেছে যে মিডিয়ার মধ্যে আসলো, মিডিয়ার মধ্যে আসার সাথে সাথেই দেখা গেছে উনি এবার দেখা গেছে যে ওই মাল্টিপারপাসের যিনি ওনার তত্ত্বাবধানে উনি দেখা গেছে হানা ভোট দিয়ে একটা কমিটি করছেন, ওই কমিটির মাধ্যমে উনি ডেকে নিয়ে উনি আবার ওইখানের মধ্যে সিও উনি আবার সিও হচ্ছেন। তো এটা শুধু তাই না, তো শুধু তাই না, প্রিয় দর্শক এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যেই কমিটিটা উনি তৈরি করেছেন, দেখেন সেই কমিটির কাছে উনি যা চাইবেন তাই কিন্তু তারা করতে বাধ্য। কারণ গত 12 বছর 14 বছর ধরে কিন্তু তারাই কিন্তু ওনার সাথে সাথেই আছেন। যত অপকর্মের কথা আমরা শুনেছি, যত হাজার কোটি টাকার বাণিজ্যের কথা শুনেছি, সবকিছু তারাই তো করেছে। তো তাদেরকেই উনি মাল্টিপারপাসের কমিটি বানিয়েছেন। এখন মাল্টিপারপাসের সেই কমিটি আবার ওনাকে আবার অস্থায়ী সিইও বানিয়েছেন। তো সিইও বানিয়ে সেখানে আবার কিছু প্রজেক্টও উনি চালু করছেন, একটি বাড়ি একটি খামার, এই ধরনের আরো অনেক কিছু। এখন আমার কথা হচ্ছে যে মাল্টিপারপাসের 8.5 লক্ষ যে বিনিয়োগকারী আছেন, এই 8.5 লক্ষ বিনিয়োগকারী, আপনারা কি একবারও কি এই বিষয়টা বোঝার চেষ্টা করতেছেন যে এটা নিয়ে কি খেলা হচ্ছে? যদি এটা সত্যিকার ভাবে কোনো কিছু না হয়, তাহলে এত বিশাল একটা কোম্পানি, এত বিশাল একটা জনগোষ্ঠীর যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোর অবস্থা কি হবে? শোনা যাচ্ছে যে অনেক সম্পদ যেগুলো বায়না করা হয়েছিল, সেই বায়না সম্পত্তিগুলোর সেই বায়নার টাকাগুলো উনি তুলে ফেলেছেন। এই ধরনের অনেক কিছুই কিন্তু শোনা যাচ্ছে। আমরা প্রোগ্রামগুলো কেন করছি? আমরা প্রোগ্রামগুলো করছি এই বাস্তবতাগুলো আপনাদেরকে তুলে ধরবার জন্য। অন্তত বিনিয়োগকারীরা যেন একটু সচেতন হন, ডিস্ট্রিবিউটররা যেন একটু সচেতন হন। আপনারা যদি এরপরও সচেতন না হয়ে আমাদের এই কথাগুলোর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেন, আমরা দেখি যে আমাদের যে প্রোগ্রামগুলো প্রচার হচ্ছে সেখানে আপনারা আপনাদের মতো করে কমেন্টস করছেন, যে কমেন্টস গুলো সত্যি দুঃখজনক। তো কেন দুঃখজনক বলছি কি, আপনাকে প্রমাণ শুদ্ধ দিয়ে বোঝাই দেওয়ার পরও আপনি বলছেন যে আমরা মিথ্যা কথা বলছি, আমরা রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে কথা বলছি, আমরা ওনাকে কাজ করতে দিচ্ছি না, আমরা ওনাকে আটকে রাখছি। আপনি দেখুন না, উনি তো নিজেই সবকিছু করতেছেন, নিজেই সবকিছু করতেছেন। তাহলে এটা কি আইন সিদ্ধ? এটা কি আইনের মধ্যে পড়ে উনি যে কাজগুলা করছেন? আমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, বর্তমানে ডেস্টিনি 2000 লিমিটেডকে পরিচালনা করবার জন্য আদালত কর্তৃক যে নির্দেশিত বোর্ড আছে, তাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এই বিষয়ে অবশ্যই খতিয়ে দেখেন এই বিষয়গুলা। এবং বাংলাদেশে যে আইন আছে, সেই আইন যারা পরিচালনা করেন তাদের কাছেও আমরা বলছি যে সঠিক বিষয়টা আপনারা একটু অবজার্ভ করেন এবং 45 লক্ষ মানুষের বিনিয়োগ এবং তাদের শ্রম, তাদের সময়, তাদের স্বপ্ন সবকিছুকে রক্ষা করার চেষ্টা করুন। ওকে প্রিয় দর্শক, আমরা তাহলে আবার ইকবাল ভাইয়ের কাছে একটু ফিরে যাই। সেটা হচ্ছে আমি ওনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, যেহেতু উনি রফিকুল আমিন স্যারের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, ওনার কিন্তু রফিকুল আমিন স্যার সম্পর্কে দারুণ একটা অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, উনি যে মাল্টিপারপাসে যে কমিটিটা উনি করলেন, ওনার নিজের লোকগুলোকে দিয়ে উনি কমিটিটা করেছেন, করে আবার তিনি আবার তাদের মাধ্যমে সিইও হয়েছেন। বলা হচ্ছে এটা অস্থায়ী সিইও, আচ্ছা সিইও হয়েছেন। এবং এটা ছাড়াও উনি আবার বলতেছেন যে 15 দিনের মধ্যে উনি ডেস্টিনি 2000 লিমিটেড চালু করে দিবেন। আসলে উনি কি এই কাজগুলো সত্যি সত্যি করবেন, নাকি এটার পিছনে অন্য কিছু আছে? ধন্যবাদ আপনাকে। আসলে রফিকুল আমিনের প্ল্যানিং আসলে ধরাটা এবং কি বোঝাটা সো টাফ একটা বিষয়। তা আমি আপনাকে শুধু এতটুকু বলবো তথা দর্শকদের উদ্দেশ্যে বলবো, উনি এখানের মধ্যে যে কমিটিটা করেছেন মাল্টিপারপাসের মধ্যে, এই কমিটিটা হচ্ছে যে ধরেন শুধুমাত্র একটা আইওয়াশ করে উনি দেখা গেছে যে উনি জেলের মধ্যে বসে থেকে এই যে দীর্ঘদিন উনি জামিন বাণিজ্য নিয়ে খেলেছেন, জামিন করার জন্য উনি দেখা গেছে বাইর হচ্ছেন না, এবং কি একটা পর্যায়ে হোসেন স্যারকেও উনি কিন্তু বলেছেন, আপনি হোসেন স্যারেরও বিভিন্ন রেকর্ড আছে, বিভিন্ন জায়গায় আপনি জানতে পারবেন যে
আমরা একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে তারপরে বাইর হব, এর আগে আমরা বাইর হব না। আসলে বাস্তব কথা। একটা পর্যায়ে ডায়মন্ডরা আমাদেরকে, আমরা যখন ডায়মন্ডদেরকে, আমার সিনিয়র ডায়মন্ডকে যখন আমি প্রশ্ন করতাম, উনি বললো যে দেখেন উনি তো বাইর হতে চাচ্ছেন না। আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী, আমার এক ক্লাসমেট, ওনার কিন্তু দেখা গেছে যে ছাত্র। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, দেখ আপনি তো ওনার সাথে আছেন, আমাদের মামলাটা উনি কিন্তু পরিচালনা করতেছেন, দেখতেছেন, এবং কি উনি কিন্তু বিজ্ঞ একজন আদালত, তো এর বিষয়টা কি, কেন এরকম হচ্ছে, কোনো জামিন হচ্ছে না কেন? আরে ইকবাল, তুমি এখনো বোকার স্বর্গে আছো, ডেস্টিনি তো আমিও করেছি, আমি বহু আগে এটার থেকে বাইরে চলে এসেছি। আমার স্যারকে আমি প্রশ্ন করেছি, স্যারকে বলছে, স্যারেও আমাকে বললো যে রফিকুল আমিন তো বাইরে হইতে চাচ্ছে না, উনি তো বাইর হবে না। কারণ উনি বাইর হবে না, উনি চাচ্ছে যে যত টাইম পাসিং হবে, যত দূরত্ব বাড়বে, যত আস্তে আস্তে মানুষ এটার থেকে দেখা গেছে যে পজিটিভ নেগেটিভ হয়ে দূরত্বে সরে যাবে, তখন উনি দেখা গেছে যে এটাকে দেখা গেছে ওনার কক্ষিগত করবে। এই ডেস্টিনির যে যা কিছু আছে সবকিছু ওনার দেখা গেছে যে কয়েকজনের বাগবাটোয়ারা করার জন্য এই একটা ধান্দা নিয়ে বসে আছে। আজকে উনি যে জেল থেকে বাইর হয়েছেন, উনি তো এখনো বাইর হইতেন না। আল্লাহর দরবারে লাখো কোটি শকর, এই যে দেখা গেছে যে 5ই আগস্টের এরকম একটা দেখা গেছে ফ্যাসিস্ট সরকার বিদায় নিল, নতুন একটা দেখা গেছে যে এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হলো। এই স্বাধীনতার মাধ্যমে দেখা গেছে যে সকল রাজনৈতিক মামলাগুলোর থেকে অনেকেই দেখা গেছে জেল থেকে খালাস পেয়ে গেলেন। লাস্ট পর্যন্ত ওনারাও কিন্তু দেখা গেছে যে আর কিন্তু থাকার মতো কোনো সুযোগ নাই, তাই ওনারাও কিন্তু এই সুযোগে বাইর হয়ে আসলেন। আর বাইর হয়ে আসার পরে আপনারা যারা দেখা গেছে যে সিনিয়র পিএইচডি আছেন, সিনিয়র ডায়মন্ড আছেন, আপনারা দেখতে পাইছেন ওনার কিন্তু কীর্তিকলাপগুলো উনি কোন দিকে যাচ্ছেন। উনি বাইর হয়ে এসেই কিন্তু দেখা গেছে যে এই যে ওইখানে বসে হাজার হাজার কোটি টাকার উনি দেখা গেছে যে এই আত্মসাৎ করলেন, আর হাজার হাজার কোটি টাকা উনি দেখা গেছে পাবলিক থেকে গিলে খেয়ে ফেললেন, সেই বিষয়গুলোকে উনি কিন্তু দেখা গেছে যে রাজনৈতিকভাবে দেখা গেছে যে দল তৈরি করে এটাকে দেখা গেছে যে মানে মোকাবেলা করার জন্য, উনি এটাকে দেখা গেছে যে মানে একেবারে উড়ে দেওয়ার জন্য দেখা গেছে যে এই একটা প্ল্যান তৈরি করে শক্তি অর্জন করার জন্য রাজনীতিতে এই রাজনৈতিক মাঠে চলে আসলেন। এবং কি উনি যখন দেখা গেছে যে জেলে ছিলেন, জেলে থাকা অবস্থাতে দেখা গেছে যে এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের কিছু লোককে হাত করে উনি কিন্তু এই কাজগুলো করেছেন, এবং কি প্রশাসনের লোকও কিন্তু এটার সাথে জড়িত ছিল। বর্তমান যে গভর্নমেন্ট আছে, আমি গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা পূর্বের এই বিষয়গুলোকে একটু খতিয়ে দেখেন। যারা মিডিয়া আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা রফিকুল আমিনের এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু খতিয়ে দেখেন, তাহলে আপনারা অজস্র প্রমাণ পেয়ে যাবেন। এবং কি প্রমাণ পেয়ে গিয়ে আপনারা দেখবেন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে ওনার কিন্তু দেখা গেছে যে একটা বাগবাটোয়ারা চলতো, এখন বাগবাটোয়ারা করেই কিন্তু উনি এই কাজগুলো করতেন। এবং কি চাঁদপুর 1 আসনের 1 না 2 আসনের এমপি, সাবেক এমপি শামসুল হক ভূঁইয়া সাহেব, এবং কি শামসুল হক ভূঁইয়াকে উনি শামসুল হক ভূঁইয়ার মাধ্যমেই এই কাজগুলো করাতেন। কাকে কিভাবে ম্যানেজ করতে হবে শামসুল হক ভূঁইয়াকে দিয়েই উনি কিন্তু এই ম্যানেজগুলো করে এই কাজগুলো করতেন। এটা বাস্তব সত্য কথা বলতেছি। বাংলাদেশে যারা দেখা গেছে যে এসবির আন্ডারে আছেন, যারা দেখা গেছে বিভিন্ন পোস্টে আছেন, যারা এই সংক্রান্ত দায়িত্বে আছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এবং রিকোয়েস্ট করব যে আপনারা ওনার এই বিষয়গুলোকে খতিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন উনি বর্তমানে যে রাজনৈতিক দলটা গঠন করেছেন শুধুমাত্র ফ্যাসিস্ট গভর্নমেন্টের যারা ছিল তাদেরকে শুধুমাত্র ছত্রছায়া দেওয়ার জন্য উনি কিন্তু এই নতুন করে একটা রাজনৈতিক দল তৈরি করেছেন। তাদেরকেও সহযোগিতা দেবে, এবং কি ওইখান থেকে উনি যেই দেখা গেছে যে একটা মাফিয়া জগতের যে জেলে যাওয়ার পরে যে একটা মাফিয়া জগতের ডন হিসেবে উনি পরিণত হয়েছেন, নিজে দেখা গেছে একটা পর্যায়ে চলে গেছেন, ওইটাকে উনি কিন্তু দেখা গেছে যে টক্কর দেওয়ার জন্যই কিন্তু এই রাজনৈতিক দলটা তৈরি করা, এছাড়া আর অন্য কিছুই না। মানে এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে রফিকুল আমিনের মধ্যে যে আগে যে একটা নমনীয়তা কাজ করত, বা একটা আবেগ বিবেক বা মানবতার বিষয়গুলো কাজ করতো, সেই বিষয়গুলো এখন দেখা যায় না বললেই চলে। অনেক ডেসপারেটলি উনি এখন যা কিছু করছেন, কারো কথা না শুনে ডেসপারেটলি উনি কাজগুলো করার চেষ্টা করছেন। তো এইটা করার পিছনে আসল কারণটা কি? উনি জেলে
থাকার পরে উনি এত বেশি সাহসী হয়ে গেলেন, বা ব্যাপারটা আপনি কি জানেন এটা? জি, ধন্যবাদ আপনাকে। কারণটা হচ্ছে যে এরকম, আমরা যখন দেখা গেছে যে ছোট ছিলাম, যখন দেখা গেছে যে এলাকাতে বিভিন্ন ধরনের সালিশ মামলা হামলা বিভিন্ন কিছু হতো, তখন আমরা দেখা গেছে লোক মারফতে শুনতাম, বিভিন্ন লোকে বলতো যে কেউ যদি একবার দেখা গেছে যে জেলে যায়, তখন কিন্তু তখন সে আরো বড় মানে সন্ত্রাসী হয়ে যায়। তো রফিকুল আমিন দেখা গেছে যখন জেলের বাইরে ছিলেন, তখন ছিল এক রফিকুল আমিন। আমরা ওনার এক প্ল্যাটফর্ম দেখেছি। উনি যখন জেলে গিয়েছেন, জেলে যাওয়ার পরে দেখা গেছে যে ওনার সাথে ওইখানে অজস্র মানুষের সাথে কিন্তু ওনার সম্পর্ক হয়েছে। উনি অজস্র দেখা গেছে ওইখানে এই চোর আছে, ডাকাত আছে, খুনি আছে, সকল জগতের লোক কিন্তু ওইখানে বিদ্যমান। তো উনি ওইখানে যাইয়াও কিন্তু দেখা গেছে যে ওনার যে কথার জাদু, ওই কথার জাদু দিয়ে বিভিন্ন লোকের সাথে যখন উনি মিশতেন, কথা বলতেন, এই যে দীর্ঘ 12 বছর, তো উনি কিন্তু ওইখানে দেখা গেছে যে কিছু লোকের সাথে মিশে দেখা গেছে যে ওদের থেকে কিছু উনি সংগ্রহ করতেন, আবার ওনার নিজেরও কিছু টেকনিক উনি কিন্তু তাদের উপরে অ্যাপ্লাই করতেন। এই করতে করতে দেখা গেছে যে ওই যে চোরের সাথে যখন মিশছে, তখন চুরিকে বিদ্যা কিভাবে ওনার কিন্তু এটা আইডিয়া হয়ে গেছে। খুনির সাথে যখন মিশেছেন, খুনের বিদ্যা কিভাবে উনি কিন্তু এটা আইডিয়া অর্জন করে ফেলেছেন। করে উনি কিন্তু এখন একজন ডেসপারেট, এবং কি উনি এখন দেখা গেছে যে কে মরলো কে বাঁচলো সেই বিষয়ে ওনার কিন্তু একটু যায় আসে না, একটু উনি তোয়াক্কা করে না। কারণ হচ্ছে যে উনি ওইখানে বসে যে খেলাটা খেলার দরকার ছিল, ওই খেলাটা উনি অলরেডি খেলে ফেলেছেন। ওইখানে বসে উনি কিন্তু 2 থেকে 3 হাজার কোটি টাকা উনি সংগ্রহ করে ওনার কালেকশনে নিয়ে এসেছেন। এবার উনি টাকার জবাব টাকা দিয়ে দেবে, উনি মামলার জবাব মামলা দিয়ে দেবে। এটাই হচ্ছে যে ওনার এখন প্ল্যানিং। উনি এই মুহূর্তে দেখা গেছে যে আপনি এই দেখবেন, দেখা গেছে যে ওয়ার্ল্ডের ধন দাউদ ইব্রাহিমের কথা আপনি হয়তো বা শুনেছেন, আমরাও শুনেছি দাউদ ইব্রাহিম। আমার কাছে মনে হয়েছে যে দাউদ ইব্রাহিম কিসের ডন, উনি হচ্ছেন যে পুরো ওয়ার্ল্ডের দেখা গেছে যে মাফিয়া জগতের সবচেয়ে সেরা ডন। কারণ যিনি এই জেলের মধ্যে বসে, যিনি এখানের মধ্যে বসে দেখা গেছে যে 2 থেকে 300 কোম্পানি তৈরি করে ফেলেছেন, এবং কি মেমোরেন্ডাম দিয়ে উনি কিন্তু এমএলএম জগতের দেখা গেছে যে কোনো এমএলএম করা যাবে না, সেই এমএলএমটাকেও উনি ওইখানে বসে দেখা গেছে যে বিভিন্ন কোম্পানি রেজিস্ট্রেশন করে ওইখানে ওই কোম্পানিগুলোর মাধ্যমে দেখা গেছে যে হাজার হাজার কোটি টাকা উনি কিন্তু ওনার কাছে নিয়ে গেছেন। আপনি এখন যদি আপনি চিন্তা করেন যে ওনার কাছে মানবতা বলতে কিছু পাবেন, সেটা হচ্ছে যে আপনি হয়তো ওনাকে এখন কথা বলবে একরকম, আপনার সামনে কথা বলবে একরকম, পিছনে কিন্তু উনি এই বিষয়ে উনি জানবেই না। উনি হয়তো এই বিষয়ে মানে আপনার সামনে বলার জন্য বলেছে, পিছনে এটা বলবেই না। আমরা তো ওই যে ওনার কয়েকটা অডিও ক্লিপস যখন ভাইরাল হয়েছে, আমরা সেইখানে ওনার যে এক্সাইটমেন্ট, ওনার যে উত্তেজিত কণ্ঠগুলো আমরা শুনেছি বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো শুনেছি, আমরা কখনোই এটা রফিকুল আমিন স্যারের কাছ থেকে প্রত্যাশা করা প্রশ্নই উঠে না। কিন্তু সেই কাজটাই তিনি করেছেন, জেলখানা থেকে বের হওয়ার পরে কয়েকটা মিটিং এর মধ্যে এই কাজগুলো করেছেন তিনি, আমরা শুনেছি। তো আলটিমেটলি যেগুলো আমরা শুনতেছি এখন সোশ্যাল মিডিয়াতে, সেই কথাগুলোর সাথে ওনার যেই ভাইরাল হওয়া যে অডিওগুলো বা ওনার যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এই সেগুলো এবং বর্তমানে উনি যে কর্মকাণ্ডগুলো ডেসপারেটলি করে যাচ্ছেন একটার পর একটা, কারো কথা না শুনে, তো এতেই প্রমাণ হচ্ছে যে আসলে উনি সকল বিদ্যা অর্জন করে এখন উনি সকল পাওয়ার ওনার কাছে এখন চলে আসছে, উনি এখন সবকিছুই করতে পারবেন, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু আদৌ কি আসলে এটা ওনার জন্য খুব ভালো কিছু বয়ে আনবে? আমার তো মনে হয় যত বড়ই হোক না কেন, শেখ হাসিনা কিন্তু আমাদের দেশের জন্য যে কাল হয়ে বসছিল, সে ক্ষমতা ছাড়ার 1-2 দিন আগেও তো বলেছে যে আওয়ামী লীগকে হারানোর মতো বাংলাদেশে কোনো শক্তি নাই। তাহলে সেটা 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যেই তো শেষ হয়ে গেছে। তাহলে আমরা যত শক্তিই অর্জন করি না কেন, যদি সেটা অপশক্তি হয়, আর সেই শক্তিটা যদি যারা মজলুম, যারা হকদার, তাদের বিরুদ্ধে যায়, সে যত বড়ই পাওয়ারফুল হোক না কেন, সে টিকে থাকতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি আমার প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু রফিকুল আমিন স্যারকে রিকোয়েস্ট করে আসছিলাম, যাদের মাধ্যমে উনি কাজগুলো করেছেন বা যারা ওনাকে এই কাজগুলো করতে উৎসাহিত করেছে, তাদেরকে সাথে নিয়ে, আমাদেরকে সহ বা সকল ডিস্ট্রিবিউটরকে সাথে নিয়ে উনি এগিয়ে যাক, অনেক সুন্দর কিছু, অনেক ভালো কিছু, অনেক বড় কিছু হতো। কেন আজকে উনি যে আম জনগণ পার্টি করেছেন, সেই পার্টির যদি কোনো প্রোগ্রাম ডাকেন, কোথাও মিটিং করেন, কোথাও যান, সব সময় ওনার আশেপাশে এই যে
15-20 জন যে মানুষ যাদেরকে দেখি তারাই সবসময় সাথে থাকেন, কেন 15-20-50 জন মানুষ ওনার থাকবে কেন? ওনার সাথে লক্ষ লক্ষ মানুষ থাকার কথা। উনি যদি সেই প্রক্রিয়ায় যদি আসতো তাহলে কি সম্ভব হতো না? অবশ্যই হতো। কেন এটা করলেন না? আমাদের প্রশ্ন ওনার কাছে এইটাই, উনি এই কাজটা কেন করলেন না? উনি এখনো পর্যন্ত সকল ডিস্ট্রিবিউটর, সকল বিনিয়োগকারীর বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজগুলো করে আছে। উনি মুখে বলছেন সবার জন্য কাজ করছেন, কিন্তু ওনার কাজগুলো হচ্ছে সবার বিরুদ্ধে, কাজগুলো হচ্ছে সবার বিপক্ষে। তাহলে এইটা কি ঠিক? আমার মনে হয় ঠিক না। মানে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ওনার যতগুলা প্ল্যানিং, জামিন বলেন, তারপরে ওনার এই পারিবারিক কষ্ট বলেন, তারপরে বিভিন্ন কোম্পানি, নতুন নতুন কোম্পানি খোলা বলেন, তারপরে কোশেয়ার বলেন, প্রতিটা প্ল্যানিং এর ফাঁকের মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে টাকা। জি, অবশ্যই টাকা। টাকা ছাড়া ওনার কাছে কোনো ধরনের কোনো কথা নাই। যদি কেউ টাকা নিয়ে ওনার কাছে যাচ্ছে, ওনাকে আমরা দেখাইছে মেসেজ দিচ্ছি, স্যার কোশিয়ান নিয়ে এমন একজন ব্যক্তি আসতেছেন, ওনার সাথে উনি আপনার সাথে কথা বলতে চায়, ওনার সাথে। তাহলে ওনার জন্য দেখা গেছে যে সকল কিছু বাদ, ওনার জন্য আগে শিডিউল। আর যদি কোনো একজন ব্যক্তি দেখা গেছে যে হাজারো সমস্যা নিয়ে সে দেখা গেছে যে মানে এমন কিছু টেনশনে পড়ে আছে, এমন কিছু সমস্যা পড়ে আছে, হয়তো দেখা গেছে যে সে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, প্রয়োজনের রাস্তায় দেখা গেছে যে অ্যাক্সিডেন্টের টাকের নিচে মাথা দিয়ে মরবো, কিন্তু ওনার কাছে কিন্তু এই সময়টা নাই। কিন্তু যিনি ওনার কাছে দেখা গেছে যে টাকা নিয়ে আসতেছেন, ওনার জন্যই ওনার সময় বরাদ্দ, হাজার কিছুর বিনিময় হলো ওনার সাথে উনি সাক্ষাৎ দেবেন, আচ্ছা, সময় ওনার জন্য বরাদ্দ। আরেকটা বিষয় সেটা হচ্ছে, মনে করেন যেহেতু উনি প্রতিটা প্ল্যানিং এর মধ্যেই টাকার ব্যাপারটা রেখেছেন, তো আপনারা যখন যে কোম্পানিগুলো আপনারা এমডি চেয়ারম্যান বা কোম্পানির ম্যানেজমেন্টের বডি ছিলেন, আপনারা যখন ওনার সাথে কোনো কাউন্সিলিং এ যাইতেন, কোম্পানি সম্পর্কে আলাপ আলোচনা করতে যাইতেন, এই আলোচনা বা কাউন্সিলিং এর কোনো ফি কি ছিল না? কোনো ফি আপনাদের কাছ থেকে নিত না? আসলে মূলত হচ্ছে যে এটাও একটা ফি 100% নিত। কিভাবে নিত আমি আপনাকে বলি। মূলত হচ্ছে যে ওনার সাথে যখন আমরা কাউন্সিলিং এ যেতাম, যেমন কি আমাদের ডেলাইট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন, এটার যে নামটা, এই প্রত্যেকটা কোম্পানির নামটা, স্যার আমরা তো এই কোম্পানিটা এই পর্যন্ত আসছে, এই পর্যায়ে, তো আমাদের কোম্পানির নামটা একটু দেন। তো উনি বললো যে আপনাদের কোম্পানির নামটা ডেলাইট দেন, সার্চ দিয়ে দেখেন তো এটা পাওয়া যায় কিনা। তো বললাম যে এটা আচ্ছা ঠিক আছে স্যার, তাই কার কাছে যাবো? অমুকের কাছে যান, যাই এটারে অনলাইনে আপনারা দেখেন, সার্চ দেন, যদি পাওয়া যায় তাহলে ডেলাইট মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে আপনার নামটা নিয়ে নেন, আগে বুক করেন, নাম বুক করে ফেলেন। এরকম করে দেখা গেছে যে ওনার কাছে এরকম হাজারো নাম ওনার কিন্তু বুক করা আছে, উনি নিজেই বুক করে। এই যে কাউন্সিলর, কারণটা হচ্ছে যে কোম্পানির এই অবস্থানটা তৈরি করে আমি আপনাদেরকে ডেস্টিনির মতো একটা পাওয়ারফুল কোম্পানি তৈরি করে দিচ্ছি, যে কোম্পানির মাধ্যমে আমি এই পর্যায়ে আছি। এই কোম্পানির কথা আপনারা মাথায় এনেন। মানে এটা বুক করতে গেলে কি টাকা লাগতো না? এইটা যখন দেখা গেছে যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, তাহলে এখানে শেয়ার হোল্ডার বাইর হবে, এখানে ডিরেক্টর বাইর হবে, তাহলে তারা দেখা গেছে যে এখানে যে ইনভেস্টটা করবে, এই ইনভেস্টটা তো ওনার কাছে যাবে। তো এটা তো ফি না, এটাই তো ফি, এই টাকাটাই তো ওনার কাছে যাচ্ছে। কোম্পানির টাকা, যে কোম্পানিগুলো হয়েছে এই কোম্পানির সম্পূর্ণ টাকাটা তো ওনার কাছে। আমার কোম্পানির যে টাকাগুলা, যতটুক টাকা উঠেছে সম্পূর্ণ টাকাটা ওনার কাছে। মানে আজ পর্যন্ত যত টাকা ইনভেস্ট হয়েছে, যারা ইনভেস্ট করছে তারা 1 টাকাও বেনিফিট পায় নাই। না, কোনো বেনিফিট পায় নাই, শুধু দিয়েই গেছে। মানে এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে উনি দিয়ে যাবে, মানে আগামীতে দিবে, আগামীতে দিবে, এটা হবে হবে হবে, এই হচ্ছে, হতেছে, হবে, আসতেছে। প্রিয় দর্শক, যারা ইনভেস্ট করছেন, এখানে যারা এখনো ইনভেস্ট করছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি দেখেন বছরের পর বছর যাচ্ছে, অলরেডি আমরা প্রথম 12 বছর কিন্তু ডেস্টিনিতে আমরা বিনিয়োগ করেছি, সেটার কোনো হদিস আমরা এখনো পাচ্ছি না। সেটা কি হবে আমরা বুঝতে পারতেছি না, কারণ সেটা চালু করতে দিচ্ছে না, সেটা চালু হচ্ছে না। পাশাপাশি আমরা আবার নতুন করে আবার পরের 12 বছর কিন্তু অনেক টাকা আমরা ইনভেস্ট করেছি। আমরা গত 2টা পর্বে কিন্তু ইয়াকুব ভাইয়ের কাছে আমরা শুনেছি যে যত টাকা দিয়ে আপনি শুরু করেছেন, সেই টাকা শেষ হওয়ার পরে যদি আরেকটা কোম্পানি বা আরেকটা প্রজেক্ট হাতে নিত, সেখানেও কিন্তু ওনার কাছ থেকে 1 টাকাও আসতো না। সেই টাকাটার জন্য ওনাদেরকে
প্ল্যান দেয়া হতো যে মাঠ থেকে তোমরা টাকা তোলো, প্রয়োজনে ধার করো, লোন করে তারপর তোমরা কোম্পানি চালু করো, আমি তোমাদেরকে সহযোগিতা করব। গত পর্বে ওনার কাছ থেকে শুনেছিলাম যে সহযোগিতার কথা বলে বাইরে থেকে লোন নিয়ে কোম্পানি খোলার পর, উৎপাদনের পর উনি যে কমিটমেন্ট দিয়েছিলেন সেটাও তিনি রাখেন নাই। তাহলে উৎপাদনের পর সেই বিষয়গুলো, সেই জিনিসগুলো ওনারা কোথায় কি করবেন? তখন একটা পর্যায়ে দেখা গেল ওনাদের উৎপাদিত পণ্য নষ্ট হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে লোনের চাপ, এখান থেকে পণ্যের চাপ, সবকিছু মিলিয়ে কোনো দিক থেকে ওনার কাছে টাকা যাওয়ার পর সেখান থেকে পাওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। তাহলে দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা নতুন করে আর ইনভেস্ট করেন না। যা ইনভেস্ট করেছেন সেটা বের করার ব্যবস্থা করেন। আর বের করার ব্যবস্থা করতে না পারলে আমও যাবে, ছালাও যাবে, কিছুই করার থাকবে না।